ঈদের রেশ কাটতে না কাটতেই দোরগোড়ায় এসে হাজির বৈশাখ। আর বাঙালি মানেই উৎসবপ্রিয়, ভোজন রসিক। এই কথা মাথায় রেখে ঈদ ব্লগের আগেই দিয়ে দিলাম বৈশাখের স্পেশাল ব্লগ। ঈদ উপলক্ষে বাড়িতে সবাই একত্রিত হওয়ার পর স্পেশাল কোনো জায়গায় গিয়ে স্পেশাল কিছু খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ পরবর্তী বৈশাখ স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যেই ব্লগে জবরদস্ত খাওয়া দাওয়া সহ বৈশাখের খরতাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর পদ্মার পানিতে গোসলের বাড়তি অভিজ্ঞতা। এজন্য ঈদের পরের দিনই ভোর সকালে সপরিবারে বেরিয়ে পড়ি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে, যেখানে আমার নানি শাশুড়ি, মামা শ্বশুরদের আর 2-3টা খালা শাশুড়ি সহ ননদের শ্বশুর বাড়ি। আমার বিয়ের পর নানি শাশুড়িদের দেশে এই আমার প্রথম যাত্রা। যাই হোক, 2-3 ঘন্টা সময় পার করার পর এই লম্বা পথ পাড়ি দিয়ে চলে এলাম গন্তব্যস্থানে। আমাদের এখানে একদিন থাকার কথা থাকলেও সবাই মিলে সিদ্ধান্ত হলো এবার যাব মাওয়াঘাটে। যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম মাওয়াঘাটের উদ্দেশ্যে। আর এই তো দেখুন, রাস্তায় ধলেশ্বরী নদীর পাশেই জ্যামে আটকে পড়ে দেখুন আমার বরমশাই নেমে এদিক ওদিক তাকাতাকি করছিলেন, কখন গাড়ি ছাড়বে, কখন চলে যাব মাওয়াতে। এর মাঝেই চোখ আটকা পড়লো বিক্রমপুরের এই বাড়িগুলোতে। প্রায় 2-2.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে এলাম মাওয়াঘাটে। আমরা প্রথমেই পুরান যে ঘাটটা আছে সেটাতে গেলাম। নিরিবিলি বাচ্চা কাচ্চারা একটু নদীতে গোসল করতে পারে, কিন্তু বাবারে বাবা কি বলবো, রোদের এতটাই তাপ ছিল যে দুদণ্ড দাঁড়ানো দায়। যেহেতু আমাদের পরিবারের সকল সদস্যদের সাথে ছোট বাচ্চারাও ছিল, এজন্য আমরা একটু সকাল সকালই রওনা দিয়েছিলাম, যাতে কোনো রকমের তাড়াহুড়া ছাড়াই গোসল, ঘোরাঘুরি এবং সবশেষে খাওয়া দাওয়া করে দিনই বাড়ি ফিরতে পারি। তবে রোদ আর সেই উদ্দেশ্য পূরণ হতে দিল না। দেখুন রোদে সবার কি অবস্থা। ইনি আমার ভাসুর মশাই, ইনি নন্দাই। কিছু পরিবারের সদস্য নিচে চলে গিয়েছে আর অবশিষ্টগুলো আমার সাথেই রয়েছে। ভিডিওতে আপত্তি থাকতে পারে ভেবে তাদের পরিচয়টা আর আলাদা করে দিলাম না। এই তো দেখুন, পদ্মা সেতুর মুগ্ধতায় মুগ্ধ হয়ে রোদ থেকে বাঁচার উদ্দেশ্যে রওনা হলাম নতুন ঘাটে। পদ্মা সেতুর মাওয়া ঘাটে গিয়েছেন অথচ এই জায়গাটা চিনেন না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। যাই হোক, এবারে আমরা এটাতে খাবো না, কারণ এতে আগে একবার খাবার ট্রাই করেছিলাম। এটার সাথে কম্পেয়ার করার জন্য আমরা এবার ঘাটের কাছাকাছি কোনো হোটেলে খেয়ে দেখার প্ল্যান করেছি। দেখবো স্বাদটা কতটা কম বাড়া। এবার শুরু হলো তাজা ফ্রেশ ইলিশ মাছ বাছার পালা। প্রথমেই উনি দেখিয়েছিলেন, সেগুলো একটু সাইজে ছোট থাকার কারণে এবার আবার নতুন করে খোঁজখাজ চলছে। তো অনেক বাছাবাছির পর এই 4টা মাছ আমরা বাছলাম, যেগুলো মোটামুটি বড়ই ছিল আর দেখতেও মনে হচ্ছিল একদম তাজা টাটকা ফ্রেশ। তো পরিবারের অন্যান্য সদস্যদেরকে ভিতরে বসিয়ে এবার শুরু হলো মাছ কাটা ধোয়ার পালা। যেহেতু আমরা দুপুরে গিয়েছিলাম, এজন্য খুব একটা অপেক্ষা করতে হয় নাই। সাথে সাথেই ওনারা অর্ডার কনফার্ম করার পর মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পিস করে দিচ্ছিলেন। আমরা সর্বমোট 22 জন ছিলাম, এজন্য মোট সংখ্যার চেয়ে আরও 2-4 পিস বাড়িয়ে করে নেওয়া হলো। আর সবশেষে দেখুন সেই স্পেশাল লেজের পালা। লেজটাকে ওনারা ভালোভাবেই কেটে দিচ্ছিলেন, কারণ এই লেজ দিয়েই তৈরি হবে মাওয়াঘাটের বিখ্যাত লেজ ভর্তা। ওনারা কাজে যথেষ্টই পারদর্শী, কারণ এটা তাদের রোজকার কাজ। ফাইনালি মাছগুলো কাটা ধোয়ার পর এবারে চলে যাবে রান্নার প্রসেসে। এবারে মাছগুলো ভাজার আয়োজন চলছে, এজন্য শুরুতেই ওনারা দিয়ে দিবেন পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী বেশ কিছুটা লবণ। একটা কথা জানেন কি, ইলিশের স্বাদ কমে যায় যদি এতে বেশি পরিমাণে মশলা ব্যবহার করা হয়। এজন্য আর কিছুই লাগবে না, শুধু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলেই হলো। আর মাখানোর প্রসেসটা দেখুন, আমরা হলে হাতে হাতে একটা করে নুন হলুদ মাখাতেই দিন পার করতাম। ব্যাস, মাছটা মাখানো কমপ্লিট। এবারে কড়াইয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। সরিষার তেলেই নাকি ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজির স্বাদ পাওয়া যায় 16 আনা। দেখুন, আমরা ইনটেক সরিষার তেলের বোতল নিয়েছিলাম, কেন জানি কোথা থেকে পানি চলে আসলো। তাহলে বুঝুন কিছু তো ঘটনা আছে। এবার তেলটা গরম হওয়ার পরেই ওনারা লেজ মাথা প্রথমেই ভাজার জন্য তেলে দিয়ে দিলেন।
যেহেতু আমি রান্নার কাজ করি, ওনারা বুঝতে পারতেই আমাকে রিকোয়েস্ট করলেন এটা একটু ভেজে দেওয়ার জন্য। যদিও প্রচুর গরম ছিল আর অনেক লোকের সমাগম ছিল, তার মধ্য থেকেই কিছুটা সময় বের করে এই মাছগুলো আমি ভেজে দিয়েছিলাম। আর লেজগুলো চলে এসেছে ভর্তার প্রসেসে। প্রথমেই ওনারা ছেঁচে মাছগুলো থেতলিয়ে এরপরে কাঁটাগুলো আলাদা করে দিচ্ছিলেন। দেখুন তারা কত দ্রুত গতিতে কাজ করে। বড় কাঁটাগুলো বেছে নিয়ে লোহার হামানদিস্তায় খানিকক্ষণ ছেঁচে আবারও ছোট কাঁটাগুলো গলিয়ে নিয়ে এরপর দেয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। এবার ইচ্ছে মতো চিলি ফ্লেক্স দিয়ে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর সিক্রেট একটা মশলা দিয়ে হাত দিয়ে ইচ্ছে মতো ডলে নেওয়ার পালা, অর্থাৎ মাখামাখির কাজ। প্রথমে তাদের কাছে এই সিক্রেট মশলার রেসিপি চাইলে তারা যখন নাকচ করে, পরবর্তীতে কৌশলে আমি দেখে নেই। ইনশাল্লাহ খুব দ্রুতই এই সিক্রেট মশলার রেসিপি সহ মাওয়া ঘাটের লেজ ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। এবার সেই ভেজে রাখা ইলিশ মাছের তেল দিয়ে ভর্তাটা আরও একবার মাখিয়ে নিলেই তৈরি। আমি যতক্ষণে ভর্তার ভিডিও করছিলাম ততক্ষণে এদিকে দেখুন চুলায় একে একে মাছের পিসগুলো গরম তেলে দেওয়া হচ্ছে। একে একে সবগুলো মাছের পিস তেলে দেওয়া হয়ে গেলে এবার একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে উনি মাছের পিসগুলো ভেজে নিচ্ছিলেন। আমরা একটু তাগিদ দিচ্ছিলাম যাতে উনি তাড়াহুড়া না করে। মোটামুটি বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে যে পর্যায়ে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে একই প্যানে মাছের তেলে দিয়ে দিচ্ছেন আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো। যতক্ষণে উনি বেগুনের টুকরোগুলো অ্যাড করছিলেন ততক্ষণে মাছ ভাজাটা একদম কমপ্লিট। সত্যি কথা বলতে কি জানেন, এ সময় চারপাশটা যে একটা মোমো করছিল ইলিশের গন্ধে, তার বলে বোঝানো সম্ভব নয়। এর ফিল নিতে গেলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে মাওয়া ঘাটে। তেল ঝরিয়ে একে একে ইলিশের টুকরাগুলো প্লেটে তুলে নেওয়া হচ্ছিল। আচ্ছা বলুন তো, পেট ভর্তি ক্ষুধা আর চোখের সামনে প্লেট ভর্তি গরম গরম ইলিশ মাছ ভাজি, ক্ষুধাটা যেন আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। তাই বেগুন ভাজিটা হতে হতেই সবাই চলে গেলাম টেবিলে খাওয়ার তোড়জোড় করতে। যেহেতু পরিবারের অন্যান্য সদস্যরা টেবিলে আগেই সিট বুক করে রেখেছিল, আমরা একটু ফাঁকেই পড়লাম, মানে আলাদা টেবিলে আমাদের জায়গা হলো। এদিকে সবাই অপেক্ষা করছে প্লেট আর পানির বোতল নিয়ে। ফাইনালি ধোয়া ওঠা গরম গরম ভাত আর সুস্বাদু ইলিশের লেজ ভর্তা আমার ভাগে এসে জুটেছে। এখন বিসমিল্লাহ বলে শুরু করলাম। কি যে দারুণ একটা স্বাদ ছিল, মনে হলে এখনো মুখে পানি চলে আসে। এরই মাঝেই বেগুন ভাজিটাও চলে এসেছে। আমি সেটা পাল্টিয়ে আরেকটা নিতে গিয়ে দেখুন একদম ভেঙে চুরে টসটস করে ফেলেছি। কি আর করা, এটা দিয়েই খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে এবার চলে আসলো সেই তেলে ভেজে রেগে বেগে আগুন হয়ে গরম গরম ধোয়া ওঠা ইলিশ রানী। ইলিশ বলে কথা, একটু নাম দিয়ে সম্বোধন না করলে কি চলে? এবার আর কি, ভিডিও ছেড়ে ইলিশের স্বাদে ডুব দিলাম। আর খানা সার্ভ করার দায়িত্বে ছিলেন আমার হাজবেন্ড আর রায়বাগিনী ননদিনী। উনি সবার প্লেটে প্লেটেই সার্ভ করছিলেন। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করার পর এবারে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে ঘোরার জন্য। আমরা এর আগেও এসেছিলাম, তারপরেও পরিবারের সদস্যদের সাথে একসাথে সময় কাটানোর মজাই আলাদা। রোদের ঝাঁজ কিন্তু তখনও কমার নামই নেয়নি। এবার হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পার। আচ্ছা বলুন তো, রোদে জ্বলে পুড়ে আগুন হওয়া অবস্থায় চোখের সামনে বিশাল নদী, কার মন আটকায় নদীর পার ছাড়া থাকতে? মেয়েদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা না থাকার কারণে আমরা মনের খায়েশ মনেই দাফন করে বাচ্চাদেরকে নামিয়ে দিলাম। আমরাও নেমেছিলাম, তবে নদীর পাড়ের সাইড দিয়ে। এবার বরমশাইকে অনেক রিকোয়েস্ট করে নদীতে নামালাম। উনি অবশ্য বলেছিলেন চলো গোসল করি, তবে সেটা আর সম্ভব হয়নি। তাই পা ভিজিয়েই মনে সান্ত্বনা দিচ্ছিলাম। বিশ্বাস করুন, এ যেন এক অন্য অনুভূতি। তাই সবার কাছে অনুরোধ, যত ব্যস্ততাই থাকুক না কেন পরিবারকে সময় দিন। আর যখনই সময় পান বেরিয়ে পড়ুন পরিবারের সকল সদস্যকে নিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে। এই জলাশয়ের মতোই মনটাও বিশালতায় ভরে যাবে, কথা দিলাম। দেখুন দূরে আমার ছেলে নন্দায়ের সাথে জীবনেও যে নদীতে নামেনি, সে প্রথম নেমেছে নদীতে, আর তাকে শিখাচ্ছেন সাঁতার। সবাই দীর্ঘক্ষণ সময় নিয়ে ডুবাডুবি করে গোসল করার স্বাদ মিটিয়ে এবারে ফেরার পালা বাড়িতে। ফাইনালি
পরিবারের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটিয়ে এবার রওনা করলাম ইট পাথরের শহরে ব্যস্ততার জীবনে। আমার ঈদ পরিবারের সাথে ভালোই কেটেছে, আশা করি আপনাদেরটাও। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটু দেরিতে তবুও ঈদ মুবারক।